সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টের নতুন বিষয় এবং একজন অতিথির সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের ঠিক আজকেও একটি নতুন বিষয় আছে এবং সেই বিষয়টি হচ্ছে সমতা ভিত্তিক ও কল্যাণমুখী বাজেট। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই বাজেটটি একদমই নতুন একটি কনসেপ্ট বলা যেতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট 2025-26 অর্থ বছরের। সেই ক্ষেত্রে আজকে আমাদের এই বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। সেই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, BIISS। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং এটিএন নিউজের হ্যাপেনিং পয়েন্টে। ধন্যবাদ স্যার, প্রথমেই আপনার কাছ থেকে যে জানতে চাচ্ছি, আমাদের বর্তমানের যে অর্থনৈতিক অবস্থা, এই বিষয়টি একটু সংক্ষেপে আমাদের বলবেন। কিভাবে দেখছেন আপনি? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে বাংলাদেশের অর্থনীতি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ট্রানজিশন কতগুলো নীতিতে নীতিগত সংস্কার হচ্ছে এই মুহূর্তে দেশের অর্থনীতিতে। বিশেষ করে আমাদের যে আয় ব্যয়ের যে হিসাবগুলো রয়েছে, যে আমরা এবং আমাদের যে প্রবৃদ্ধি, আমাদের কর্মসংস্থান, বিনিয়োগ সবকিছু নিয়ে কিন্তু নতুন করে আলাপ আলোচনা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে। এবং এই মুহূর্তে যে 11টি সংস্কার কমিশন রয়েছে এই অন্তর্বর্তী সরকারের, এবং এর পাশাপাশি অনেকগুলো টাস্ক ফোর্স তৈরি হয়েছে, কমিটি তৈরি হয়েছে, এবং এই আমাদের বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে যে অর্থনীতি, বিনিয়োগ, উন্নয়ন, বড় বড় যে সমস্ত মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবং বিভিন্ন রকমের সংস্কার হচ্ছে কিভাবে আসলে ব্যয় কমানো যায়। বিশেষ করে যে এখন এই যে দীর্ঘদিন ধরে আমরা অপচয়ের কথা বলছিলাম, তারপরে যে বাস্তবায়নের ক্ষেত্রে যে ধীরগতি, অনেক সময় অর্থ পাচার, দুর্নীতি, তারপর ব্যাংক খাতে যে বিভিন্ন রকমের অনিয়ম, ব্যাংক কিছু ব্যাংকে খালি করে ফেলা, এই ধরনের কিন্তু অনেক ধরনের অভিযোগের কথা শুনছিলাম। কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় আলোচিত হচ্ছিল, সেটা হচ্ছে প্রবৃদ্ধি। এবং আমরা কিন্তু সেই প্রবৃদ্ধি, উন্নয়ন, এই বিষয়গুলো শুনতে পাচ্ছি। তো এই যে বৈপরীত্যের যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো কিন্তু এখন এই আমাদের যে সংস্কার কার্যক্রমগুলো চলছে, তার মধ্যে কিভাবে আসলে এই বৈপরীত্যগুলোকে এক জায়গায় নিয়ে আসা যায়, মিনিমাইজ করা যায়, এবং বিভিন্ন রকমের যে বিতর্ক রয়েছে অর্থনৈতিক বিষয়গুলোতে, তো সেইগুলোই কিন্তু এখন আলোচনা হচ্ছে। তবে একটা বিষয় এখানে পরিষ্কার, সেটা হলো যে এই যে বাংলাদেশের এই মুহূর্তে যেহেতু একটা ট্রানজিশন চলছে, যার ফলে বিনিয়োগের ক্ষেত্রেও কিছুটা মন্দাবস্থা দেখা যাচ্ছে, এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা উচ্চ প্রবৃদ্ধির জায়গা থেকে নিম্ন প্রবৃদ্ধির জায়গায় চলে যাচ্ছি, সেগুলো নিয়ে অনেকটা হতাশা রয়েছে। একদম। তারপরে আবার যে রেভিনিউ জেনারেশন, সেখানে একটু সমস্যা রয়েছে। তো সবকিছুই এখন আলোচনা হচ্ছে যে কিভাবে আসলে সমস্যাগুলোকে সমাধান করা যায়, সেগুলো এখন চিন্তার বিষয়। দারুণ বলেছেন। সেই ক্ষেত্রে আমাদের যে আজকের বিষয় সমতা ভিত্তিক ও কল্যাণমুখী বাজেট, আসলে সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী বাজেট এই কথাটা আমরা একটু নতুনভাবে শুনছি এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ আসলে যেটা বুঝে হচ্ছে পণ্যের দাম ওঠানামার উপরে কতটা কমলো, কতটা বাড়লো, সেটাকে আমরা আসলে মোটা দাগে বুঝে থাকি। তো সাধারণ মানুষের জন্য আসলে কিভাবে বুঝাবেন এই কল্যাণমুখী বা সমতা ভিত্তিক বাজেট? আপনি কি বলবেন? হ্যাঁ, আগের বাজেটগুলোতে আমরা দেখতাম কি যে উন্নয়ন মহাসড়কে বাংলাদেশ, হ্যাঁ, এবং সেই ভিত্তিতে আসলে বাজেটটা প্রণয়ন করা হচ্ছে। এবং তখন আসলে উন্নয়ন বলতে বোঝাতো কিন্তু এই মেগা প্রজেক্ট গুলো, যেখানে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা বড় বড় অবকাঠামো তৈরি করছি, জ্বালানি যে সমস্ত প্রকল্প, সেগুলোকে বাস্তবায়ন করছি। তো এখনকার যে চিন্তা, সেটা হচ্ছে কি যে ঠিক এই এই প্রবৃদ্ধি বা উন্নয়নের মহাসড়ক, সেই জায়গাগুলোর বিপরীতে আমরা এখন এই কল্যাণের কথা, সমতার কথা বলতে পারি কিনা। বাজেটের ক্ষেত্রে এটা নতুন হলেও আমাদের যদি সংবিধানের কথা বলি, বা মুক্তিযুদ্ধের যে যে একটা মূল স্পিরিট যেটা, সেটা, এবং পরবর্তী সময়ে যে আমাদের সংবিধান এলো, সেই সংবিধানের ভিতরে কিন্তু বলা আছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কল্যাণকামী হবে এবং সমতাটাকে নিশ্চিত করবে। হুম, 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 কিন্তু এই রাইট। বাজেটের মধ্যে সেটার কোনো রিফ্লেকশন বা প্রতিফলন আমরা প্রতিফলন বহু দেখি না বছর আমরা। দেখতে পাইনি। হ্যাঁ, তো সুতরাং সংবিধানের দিক থেকে এটা ঠিক আছে, এবং 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, সেটার যে মূল চেতনা, সেটাও কিন্তু ছিল বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তো সুতরাং আমি মনে করি যে সেই যে মূল চেতনা, এক হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এবং একই সঙ্গে যে 24-এর চেতনা, এই দুটোর কিন্তু একটা সম্মিলন ঘটেছে। আমি বলবো যে এইবারকার বাজেটের যদি আমরা হেডিং বলি বা শিরোনাম, যে এখানে কল্যাণ এবং বৈষম্যের বিরুদ্ধে যে অবস্থান, তো এই বিষয়টাই আসলে রিফ্লেকশন হবে। এবং বাংলাদেশে কিন্তু এই উন্নয়নের যে খেলা আমরা দেখেছি, বা এই এই উন্নয়নকে ঘিরেই যে সমস্ত রকমের যে কর্ম পরিকল্পনা, সেগুলোতে আমরা দেখেছি যে কতগুলো সংখ্যা দেওয়া হয়েছে, যে প্রবৃদ্ধি 7%, 8%, বা এত হাজার কোটি টাকার বাস্তবায়ন হচ্ছে প্রকল্প। তো সেই জায়গার বিপরীতে এখন কিন্তু যে একটা সুন্দর সমাজের যে মূল স্বপ্ন, সেটা হচ্ছে যে মানুষে মানুষে বৈষম্য থাকবে না,
রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে এক অংশের সাথে আর এক অংশের কোনো বৈষম্য থাকবে না, সমাজের বিভিন্ন যে শ্রেণী পেশা এদের মধ্যে বৈষম্য থাকবে না। তো সেই বিষয়টা নিশ্চিত করা এবং একই সঙ্গে যে উন্নয়নের সমস্ত উদ্দেশ্যই কিন্তু আসলে জনকল্যাণ, এই জনকল্যাণটাই কিন্তু অনেকটাই যে আসলে পাদ প্রদীপের নিচে চলে এসছে। তো এখন এটাই হচ্ছে মূল বিষয় মনে করি যে যে ধরনের শিরোনামের কথা চিন্তা করছি বা এর মধ্যে যে যে ধরনের হয়তো বিষয়গুলো থাকবে বাজেটে বা মূল যে নীতিগুলো থাকবে সেখানে এই দুটো বিষয়ই থাকবে। এক হচ্ছে যে জনকল্যাণ, যেটা হচ্ছে সমস্ত কর্মকাণ্ডের যে একেবারে মূল উদ্দেশ্য, এবং একই সঙ্গে যে মানুষে মানুষে তারপরে শ্রেণীতে তারপরে অঞ্চল ভিত্তিক যে বৈষম্যগুলো রয়েছে তো সেইগুলোও থাকবে না। তো এটাই মানুষের আসলে প্রত্যাশা। এই যখন আমরা নতুন দিনের কথা চিন্তা করছি, সংস্কারের কথা চিন্তা করছি, তখন এই বিষয়গুলো হবে মূল স্পিরিট বাজেটের। আহ, ঠিক আছে, আমি একটু বিষয়ে জানতে চাই। আসলে বাজেটের লক্ষ্য কিন্তু হচ্ছে যে ধরেন মূল্যস্ফীতি কমানো এবং ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটানো, এবং আমাদের দেশের বর্তমান আপনি যে কথার মাধ্যমে ফুটে উঠেছিল যে বিনিয়োগের ব্যাপারে একটু আমরা অনীহা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীদের, এবং কমেও যাচ্ছে বলা যায়। আসলে এটা কি অনেকে বলছে আসলে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগ বাড়বে না, আসলে কি তাই কিনা? এবং বাজেটের ক্ষেত্রে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে আর কি পদক্ষেপ নিচ্ছে যে এই বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো এবং বিনিয়োগ বাড়ানোর জন্য? হ্যাঁ, মূল্যস্ফীতির ক্ষেত্রে আসলে বেশ কিছু কাজ হয়েছে ইতিমধ্যে। মানে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি, সেটার মূল লক্ষ্যই কিন্তু ছিল যে এই মূল্যস্ফীতি কমানো, এবং এখানে আমরা একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি। ব্যাংকের সুদের হার অনেক বেশি, এবং এটা আচ্ছা। দিয়ে বাজারে যে লিকুইডিটি সাপ্লাই মানে হুম যে হুম। তারল্য প্রবাহ বা অর্থের প্রবাহ সেটা কমানোর চেষ্টা করা হচ্ছে। বন্ড ছাড়া হয়েছে এবং একই সঙ্গে ট্রেজারি বিলগুলো আছে। তো এগুলো সবকিছু মিলে আসলে আমাদের বাজারের উপর একটা চাপ সৃষ্টি করা, যাতে মূল্যস্ফীতির দিকে একটা নেতিবাচক চাপ তৈরি হয়। তো কিছুটা সাফল্য এসছে আমরা দেখতে পাচ্ছি। গত 3 মাস ধরে কিন্তু আমরা এই যে মানে এক অঙ্কের ঘরে মূল্যস্ফীতি পেয়েছি, কিন্তু আমাদের আরো অনেক কাজ করতে হবে। আগামী অর্থ বছরের বাজেটে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নামিয়ে নিয়ে আসা হবে 6.5%। কতটুকু হবে সেটা জানি না, তবে এখন যে একটা ধারা দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি মোটামুটি ভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসার একটা সুযোগ রয়েছে। আর একটা কাজ করছে সরকার, এবং সেটি হয়তো বাজেট বক্তৃতায় আরো ফর্মালি চলে আসবে, সেটা হলো যে একটা পার্মানেন্ট কমিশন গঠন করা এই পুরো বাজারকে নিয়ে, বাজার ব্যবস্থাপনা উন্নয়নের জন্য। সেখানে টাস্ক ফোর্স আছে, কিন্তু সেটা যথেষ্ট নয় বলে মনে হচ্ছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে আমরা কিছুটা হতাশা দেখতে পাচ্ছি, নেতিবাচক চিত্র দেখতে পাচ্ছি। এর দুটি কারণ আছে। একটা হচ্ছে যে অনেক সংস্কার কার্যক্রম চলছে, এবং ব্যাংকিং খাতে একটা বড় সংস্কার হচ্ছে, বিশেষ করে যে এখানে ওই বোর্ড অফ ডিরেক্টরস এর কিছু হয়তো পরিবর্তন নিয়ে আসা, সংশোধন করা, এবং একই সঙ্গে এই যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বা তার আড়ালে যে এই অর্থ পাচারের ঘটনাগুলো ঘটতো, অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বেগম পাড়া হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে আর কি, এবং বিপুল পরিমাণে অর্থ কিন্তু বেনামে বিনিয়োগে চলে যাচ্ছে অন্য দেশে। তো সেই বিষয়গুলো কিন্তু এখন লাগাম ধরার চেষ্টা করা হচ্ছে, এবং ব্যাংকগুলো, বেশ কিছু ব্যাংক আসলে খালি করার চেষ্টা করা হয়েছিল, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে সরকারি ব্যাংকের উপর অনেক চাপ পড়েছে। তো সেইগুলোতেও একটা সংস্কার হচ্ছে। তো সুতরাং সংস্কার চলার সময় কিন্তু আসলে যারা বিজনেসম্যান তারা ওরকম ডিরেকশন পাবেন না, এটা স্বাভাবিক। তবে একবার সংস্কার হয়ে গেলে তারপরে যখন নির্বাচন হবে, এরপরে কিন্তু নতুন সরকার এলে তখন হয়তো ব্যবসায়ীরা নতুন করে চিন্তা করবেন। তবে যে বিনিয়োগের চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন, সেটা কিছুটা হতাশাজনক, এটাও সত্যি। কিন্তু বাজেটের মধ্যে নিশ্চিতভাবে সেরকম একটা ডিরেকশন থাকবে বা হয়তো পলিসি সাপোর্ট থাকবে, যাতে করে নতুন নতুন বিনিয়োগ আসে। বিশেষ করে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে রিসেন্টলি কিন্তু আমরা একটা বিনিয়োগ সম্মেলন করেছি, জি। এবং সেখানে অনেক দেশি বিদেশি উদ্যোক্তা তারা এসেছিলেন, এবং বাংলাদেশ সম্পর্কে তারা একটা ইতিবাচক ধারণা পেয়েছেন। আমি মনে করি যে কিছুটা সময় লাগবে হয়তো, কিন্তু আবার বিনিয়োগ বাংলাদেশে ঘুরে দাঁড়াবে। তার কারণ বাংলাদেশ একটা বড় ইমার্জিং মার্কেট বলা হচ্ছে। এর অর্থনীতির আকার হচ্ছে প্রায় 0.5 ট্রিলিয়ন। তো এবং এই এই জায়গাটাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে। তবে নির্বাচিত সরকার এলে তখন দেখা যাবে যে আবার বিনিয়োগ নতুন করে হচ্ছে, এবং এ নিয়ে যে কথাবার্তাগুলো আছে সেগুলো একেবারে অমূলক নয়। দারুণ বলেছেন স্যার। এখানে আরেকটি বিষয় আমি যদি একটু জানতে চাচ্ছি, উন্নয়নের আচ্ছা, আমরা আপনার কাছে ফিরে আসব আরেকটি বিষয় নিয়ে, কিন্তু একটি বিরতির সময় হয়ে গেল। ফিরে আসছি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছে আমাদের অতিথি ডক্টর মাহফুজ কবিরের কাছে। স্যার, আপনার কাছ থেকে জানছিলাম বিরতির আগে সমতাভিত্তিক এবং কল্যাণমুখী বাজেট নিয়ে। বিরতির পর ফিরে আসলাম। সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই, নতুন বাজেটে আপনার যেটি রাজস্বকে অপরিহার্য মনে করছে বর্তমান সরকার, এবং রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে এবছর জাতীয় বাজেটে যৌক্তিকভাবে কর বাড়ানোর একটি ব্যাপার পরিকল্পনা করছে, এবং দেশের উন্নয়নের জন্য এটি অনেকটাই অপরিহার্য। সেক্ষেত্রে আবার আরেকটি বিষয় দেখা যাচ্ছে, বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে তো রাজস্ব আদায় বা ট্যাক্সের আয় কমে যাচ্ছে। কি বলবেন? না, এখানে একটা বিষয় আমাদের একটু পরিষ্কার করতে হবে, সেটা হলো যে ইতিমধ্যে মানে গত রাতে কিন্তু আমাদের এই যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং জি। তার বদলে দুটো নতুন বিভাগ হয়েছে। একটি হচ্ছে যে কর নীতি বিভাগ, আর একটা হচ্ছে কর ব্যবস্থাপনা বা প্রশাসন বিভাগ। তো এটার মাধ্যমে আমি মনে করি যে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যেটা ছিল আগে, তো তার যে কা- কর্মকাণ্ড, তো সেটা নতুন দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে হবে এবং এখন আরো বেশি স্বচ্ছতার সঙ্গে এই কর আদায় করা হবে, এটাই মনে করা হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আগামী অর্থ বছরে দেখা যাবে যে বেশ কিছু অটোমেশন হচ্ছে এবং অটোমেশনের কারণে দেখা যাবে যে ট্যাক্স কালেকশনটা বেড়ে যাচ্ছে। আর আগামী বাজেটের যে বাজেট সেটি কিন্তু হবে 7,90,000 কোটি টাকা। তার মানে হলো যে 8.5 লাখ কোটি টাকার কথা বলা হয়েছিল, কিন্তু এটা অনেকটাই কমানো হচ্ছে। তো সুতরাং এই যে রেভিনিউ এর যে নেসেসিটি সেটাও কিন্তু কিছুটা কমে যাচ্ছে। তো আর যে টার্গেটটা দেওয়া হয়েছে আসলে রাজস্ব কর্তৃপক্ষকে, সেটি হলো যে 4,99,000 কোটি টাকার মতো একটা টার্গেট, যেটা কথা শুনছি আমরা। তো সেটাও কিন্তু অ্যাচিভেবল। আমি মনে করি যে এ, করমুক্ত আয় সীমা যদি কিছুটা বাড়েও, মানে সেটা 5 লাখ টাকাও যদি হয়, তাতে আমি কোনো তেমন সমস্যা দেখি না। বরং যেটা হতে পারে সেটা হলো যে বিস্তৃত পর্যায়ে মানে গ্রামে গঞ্জ থেকেও যদি কর সংগ্রহ করা হয়, তাহলে সেক্ষেত্রে কর আদায় বাড়বে বা পুরো রাজস্ব বাড়বে। কিন্তু এখানে আরেকটা বিষয় হয়তো এটা প্রস্তাব করা হতে পারে, যেটা শোনা যাচ্ছে বারবার, সেটি হলো যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। সেটার কিন্তু একটা ফ্ল্যাট রেট হতে পারে, মানে সমস্ত পণ্য সেবার জন্য হয়তো 15% হতে পারে। এটা আচ্ছা, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নাটকীয় ভাবে আমাদের যে রাজস্ব আদায় সেটি বেড়ে যেতে পারে। তো সুতরাং একদিকে যে এই করমুক্ত আয় সীমা কিন্তু সেটা এটি কি কমানো হবে। স্যার সাধারণ মানুষের উপর একটি চাপ হবে না? বা 15% তো। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে চাপ। হয়তো আরেকটু গ্রাজুয়ালি আমরা যেতে পারতাম, কিন্তু আমাদের যে আইএমএফ এর সঙ্গে যে ঋণ চুক্তি এবং যে কারিগরি সহায়তাগুলো রয়েছে, তাদের তো কিছু শর্ত আছে। সেই শর্তের মধ্যে একটা ইতিমধ্যে হয়ে গেছে, সেটা হলো যে এই পুরো কর ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা, দুটো নতুন প্রতিষ্ঠান তৈরি করা। হুম, 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 আর হুম। এই আগামী সময়গুলোতে হয়তো এটা আসতে পারে যে ভ্যাটের একটা ফ্ল্যাট রেট। তো সেটা হলে এটা জনগণের উপরে একটা চাপ তৈরি হবে। কিন্তু একই সঙ্গে যে বিভিন্ন পণ্য সেবার মধ্যে যে করের বৈষম্য রয়েছে সেটাও জি। বিলুপ্ত হবে। তো এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি জরুরি দরকার ছিল হচ্ছে যে ইএফডি। এটা যদি গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন ব্যবসায় বসাতে পারতাম, তাহলে যে ভ্যাট রয়েছে সেটি কিন্তু ভালোভাবে ঠিক মতো আদায় হতো। তো সেই আচ্ছা। জায়গাতে আসলে এটা কাজ করা দরকার ছিল, কিন্তু এই যে এই অতিরিক্ত যে ভ্যাটের বোঝা, সেটা কিন্তু আসলে মানুষের উপরে করের চাপটাই বাড়াবে। এবং এই মুহূর্তে যেহেতু ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে একটা মন্দাবস্থা রয়েছে, তো এর উপরে যদি আবার কর বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা এমনিতে সংকুচিত হবে, মানুষের পণ্যের এবং সেবার চাহিদাটাও কমবে। অন্যদিকে এটাও কিন্তু অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে। এটি কি তাহলে আমাদের আসলে এক্ষেত্রে জনবান্ধব বাজেট হচ্ছে কিনা, আপনি কি মনে করছেন? না, এখন সবকিছুই তো হয়তো সবসময় জনবান্ধব হয় না, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে সরকারকে তো তার যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো তো পরিচালনা করতে হবে। এখন আচ্ছা, আচ্ছা। ভ্যাটের ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 15% না গিয়ে প্রথমে 10 থেকে 12% হয়তো যাওয়া যেতে পারতো। তারপর আস্তে আস্তে সেটা হয়তো 4-5 বছরের মধ্যে 15% আমরা যেতে পারতাম। তো এইভাবে করে করা যেতে পারতো। কিন্তু এখন যে সিদ্ধান্তটা আসছে, মানে এটা কথাবার্তা হচ্ছে, কিন্তু যদি এসে যায় তাহলে সেক্ষেত্রে করের চাপটা বেড়ে যাবে এবং ভ্যাটের মতো যেগুলা পরোক্ষ কর রয়েছে সেগুলা গরিব মানুষের উপরে, নিম্ন আয়ের মানুষের উপরে বেশি চাপ তৈরি করে। হুম, হুম, আবার হুম। এটার হাত থেকে কিন্তু যারা ধনী মানুষ আছেন, উচ্চ আয়ের মানুষ আছেন, তারা বেঁচে যান। সুতরাং এটা কিন্তু অসমতা তৈরির একটা বড় হাতিয়ার হতে পারে। একদিকে আমরা বলছি যে বৈষম্যের বিরুদ্ধে বাজেট, কিন্তু অন্যদিকে যদি আপনার একটা ফ্ল্যাট রেটে যে ইনডিরেক্ট ট্যাক্সের উপরে নির্ভর করে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অসমতা বা বৈষম্য আরো বেড়ে যেতে পারে। তো সুতরাং এই বিষয়ে আমি মনে করি যে সরকার একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, দারুণ বলেছেন আপনি। সেক্ষেত্রে এখন সরকার আসলে মনে করে কাঙ্ক্ষিত রাজস্ব সংগ্রহ করতে না পারলে অগ্রগতি হবে না। সেক্ষেত্রে আপনি বলছেন যে এই ট্যাক্সের উপর বা যে 15% করের ব্যাপারটি বললেন, সেক্ষেত্রে এবং আরেকটি কথা বললেন যে আসলে কিছু অটোমেশনের কাজ হবে। আসলে এই অটোমেশনের মাধ্যমে আর এই 15% কর চাপিয়ে দেওয়ার মাধ্যমে কি আসলেও যে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা
সেটি কি অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন? হ্যাঁ, এই মুহূর্তে আসলে একটা অ্যাডভাইজারি কমিটি কাজ করছে, যে অধুনাবিলুপ্ত যে এনবিআর, সেখানে সেটার আধুনিকীকরণের জন্য একটা উপদেষ্টা কমিটি কাজ করছে। তাদের মূল কাজটা হচ্ছে যে পুরো সিস্টেমটাকে অটোমেট করা। আচ্ছা। মানে হলো যে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে বসে হুম, হুম, হুম। প্রত্যন্ত অঞ্চলে যে আসলে কি হচ্ছে, কাস্টমস হাউসগুলোতে কি হচ্ছে, বিশেষ করে আমাদের যে পোর্টগুলো আছে, তো সেখানে এই পণ্য খালাস সেগুলোর ক্ষেত্রে আসলে একদম রিয়েল টাইমে আসলে ট্যাক্স কতটুকু কালেক্ট করা হচ্ছে সেগুলো সমস্ত তথ্য চলে আসবে, এবং এটা সেন্ট্রাল সার্ভারে বসে একেবারে একটা বিগ স্ক্রিনে দেখা সম্ভব। তো এই কাজগুলো হওয়ার জন্য কিন্তু কিছুটা অর্থ খরচের দরকার আছে। তো সেই অবশ্যই। জায়গাতে হয়তো বিশ্ব ব্যাংক বা অন্যান্য সংস্থা তারা সহযোগিতা দেবে। এটা করা গেলে আমি মনে করি যে ইতিমধ্যেই যে করের হার রয়েছে, ভ্যাট একেবারে না বাড়িয়ে কিন্তু বিপুল পরিমাণে নতুন রাজস্ব আদায় সম্ভব, এবং একটু সেইটা যদি আমি করাটাই আসলে যুক্ত দরকার করতে ছিল চাই, সেখানে ইতিমধ্যে। আরেকটি বিষয় বারবার বলা হচ্ছে যে ক্যাশলেস সোসাইটি করা হবে বা ফেসলেস ট্যাক্স সিস্টেম করা হবে। সেক্ষেত্রে আসলে কি ধরনের উপকারিতা পেতে পারি আমরা? যেমন যদি আমি এটির উপরেই গুরুত্ব দিতে চাই যে ক্যাশলেস সোসাইটির উপরে বলা হচ্ছে যে ফোকাস করা হবে। না, ক্যাশলেস সোসাইটি আসলে এই মুহূর্তে করা সম্ভব নয়, আরো অনেক আচ্ছা। সময় লাগবে। ইতিমধ্যেই আমরা দেখি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হয়ে গেছে, ব্যাংকের মাধ্যমে অনেক ট্রানজাকশন হচ্ছে, হুম, হুম। ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফর্মালি আসলে ব্যাংকের মাধ্যমে হয়। কিন্তু এর বাইরে একটা বিপুল আকারের অর্থনীতি কিন্তু রয়েছে, যেটা হচ্ছে ইনফর্মাল ইকোনমি বাংলাদেশে, এবং সেটা শহরে গ্রামে সব জায়গাতেই আছে। এখন পুরো ইনফর্মাল ইকোনমি যেটা আসলে ক্যাশ বেসড, সেটা কিভাবে আসলে ফর্মালাইজ করা হবে এবং তখন ক্যাশলেস করা হবে, আমি মনে করি যে এটা অনেক সময়ের ব্যাপার। তবে আস্তে আস্তে যদি আমরা সেদিকে যাই, এটা অবশ্যই ভালো, এবং তখন কিন্তু এই কর আদায়ের পরিমাণও বাড়বে যদি ফর্মাল ক্যাশলেস ট্রানজেকশন গুলো হয়। এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্য গুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে হয়তো অবৈধ কিছু কাজ হচ্ছে, হয়তো সরকারকে অর্থ দেওয়া হচ্ছে না, মানে করের অর্থ পরিশোধ করা হচ্ছে না। তো ক্যাশলেস হলে তখন কিন্তু এই গভর্নমেন্টের যে ট্যাক্স কালেকশন সেটা বেড়ে যাবে, এবং তখন বাজেট বাস্তবায়ন করাটা সহজ হবে। এক্ষেত্রে আমি যদি আপনার কাছে শেষ মুহূর্তে জানতে চাই, আসলে বাজেটে সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা তথ্য প্রযুক্তিতে বরাদ্দ বাড়বে, খুব দারুণ কথা। এই বিষয়টি আমরা বারবার দেখতে পেয়েছি এবং আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদও সেই ব্যাপারটি পরিলক্ষিত করেছেন। কিন্তু আরেকটি বিষয় যে আসলে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রেসক্রিপশনে যে আসলে যে বা তাদের জন্য যে আসলে আমরা যে 15% কর চাপিয়ে দিব জনগণের উপরে, আসলে কি তাদের প্রেসক্রিপশন অনুসারে চললেই কি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, একটু যদি সংক্ষেপে বলতেন। হ্যাঁ, এই আমাদের যে বাজেটের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা বৈষম্যহীন সমাজ বা অর্থনীতি প্রতিষ্ঠা করা। আমি মনে করি সেই টাইটেলের সঙ্গে এই যে সামাজিক নিরাপত্তা বিষয় কর্মসূচিতে এখানে ভাতা বাড়ানো, হুম, এটা হুম, একটা সম্পর্ক আছে। তার কারণ যখনই সামাজিক নিরাপত্তার খাতে বাজেট বাড়বে, হুম, হুম। তখন কিন্তু গরিব মানুষের উপকৃত হবে, এবং একই সঙ্গে শিক্ষাও কিন্তু এই মানুষে মানুষের ব্যবধান, সমাজের মধ্যে যে একটা বৈষম্য, সেটা কমাতে সহায়তা করে। তবে আচ্ছা। এই যে ভ্যাট যদি একদম ফ্ল্যাট 15% হয়, তাহলে সেই ক্ষেত্রে বৈষম্য আরো বাড়বে। তো সুতরাং একদিকে বৈষম্য কমানোর জন্য সামাজিক উদ্যোগগুলো গ্রহণ করছি, শিক্ষা বিস্তৃত করছি, হুম, অন্যদিকে হুম, যদি অর্থনৈতিক বৈষম্য প্রকট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক পরস্পর বিরোধী হবে। আমি মনে করি যে এই জায়গাতে একটু পরিষ্কার হওয়া উচিত, এবং IMF চাপ বলে দিল 15% করতে হবে, হুম, হুম, সেটাই হুম। এখনই করতে হবে সেটা এরকম নয়। আমি মনে করি যে IMF এর সঙ্গে কিছুটা দেন দরবার করা উচিত এবং সময় নেওয়া উচিত। এটা হলে আমি মনে করি যে এই মুহূর্তে যেহেতু বিনিয়োগের একটু সংকট রয়েছে, প্রবৃদ্ধি বিশ্বব্যাংক বলছে যে 3.3% হবে, নিম্ন প্রবৃদ্ধি চলে আসছে। তো এই এই সমস্ত সমস্যাগুলোতে মুক্তি লাভ করা সম্ভব। আমাদের অবশ্যই বৈষম্য কমাতে হবে, এবং আমাদের কল্যাণ বাড়াতে হবে। কিন্তু সেটা কিন্তু জনগণের উপরে করের বোঝা চাপিয়ে দিয়ে নয়। বরং করের একদম। বোঝা যদি বিশেষ করে দরিদ্র এবং যারা হচ্ছে প্রান্তিক আয় বা নিম্ন আয়ের মানুষ, তাদের উপর থেকে যদি আমরা করের বোঝা কমাতে পারি, জি, জি, আমরা জি। যদি পরোক্ষ কর থেকে প্রত্যক্ষ করে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে জনকল্যাণ এবং এই যে বৈষম্যের বিরুদ্ধে যে অবস্থান, সেটা শক্তিশালী হবে। একদম দারুণ বলেছেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক BIISS। আমাদের আজকের বিষয় ছিল সমতা ভিত্তিক ও কল্যাণমুখী বাজেট। আজকে এই পর্যন্তই। হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।